শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এর পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের তারকা কথনের সেট আলোকিত করে এক একজন তারকা এবং যারা প্রত্যেকেই আপনাদের ভীষণ কাছের, ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়। এবং আজকের দিনটিও ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো যাদের সঙ্গে, তারা গানের সঙ্গে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং বুঝতেই পারছেন আমরা কথা বলবো গান নিয়ে। আর গান তো আসলে বাঙালির প্রাণ। আমাদের আনন্দ, বেদনা, বিরহ, প্রেম সব কিছুর সঙ্গে, প্রতিটি অনুভূতির সঙ্গে গান মিশে আছে। যখন আমাদের একটু মনটা খারাপ হয় তখন আমরা গান শুনতে ভালোবাসি, আবার যখন মনটা ভালো হয় তখনও কিন্তু আমরা গান শুনতে পছন্দ করি। গানের সঙ্গেই আমাদের এই পথ চলা, গানের সঙ্গেই আমাদের সম্পৃক্ততা। চলুন আজকে একটু গান নিয়েই আড্ডা হবে এবং আড্ডা যাদের সাথে হবে এবারে পরিচিত হয়ে নিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে প্রথমেই যাকে পরিচিত করিয়ে দেব, তিনি তার কলম দিয়ে যখন গান লিখেন তখন প্রেম পায় পূর্ণতা আর বিরহ পায় নতুন মাত্রা। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন গীতিকবি কবির বকুল এবং আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সঙ্গীত শিল্পী, যার সঙ্গীত যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে তখন আসলে আমাদের আনন্দটা আরেকটু বেড়ে যায়, আমাদের ভীষণ ভালো লাগে। আমাদের আরও একজন খুব পছন্দের শিল্পী সিথি সাহা। স্বাগত আপনাদের দুজনকেই। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? অসম্ভব ভালো আছি। আমিও ভীষণ ভালো আছি। আশা করছি আপনাদের সঙ্গে দারুণ একটি আড্ডা হবে। গান নিয়েই তো কথা, গান নিয়েই সব। এবং আপনারা দুজন এত গুণী মানুষ এবং গানের সঙ্গে আপনাদের এত বছরের পথযাত্রা। আমি যদি কবির বকুল আপনাকে দিয়েই শুরু করি, এত গান লিখেছেন, এত ধরনের গান লিখেছেন, প্রায় ৩৮ বছর ধরেই আপনার গানের সঙ্গে পথ চলা। এই পথ চলাতে অনেক শিল্পীর সঙ্গে কাজ হয়েছে। আপনার পাশে একজন বসে আছেন সিথি সাহা, তার পুরস্কার প্রাপ্তিও আপনার গানের গানকে, আপনার লেখা গানকে। তো সেক্ষেত্রে গান নিয়ে আসলে আপনার অনুভূতিটা কি? আপনার কাছে গান কি? ওই যে গানের সঙ্গে যে শব্দটা সবচেয়ে বেশি মেলবন্ধন, সেটা হলো যে প্রাণ। মানে আমি মনে করি গান আসলে এক ধরনের প্রাণী। যেমন আমরা বলি যে চলচ্চিত্রের গান ছবির প্রাণ, তেমনই আপনি যে ভূমিকা দিচ্ছিলেন যেভাবে, যে প্রত্যেকটা শব্দের সঙ্গেই কিন্তু গানের একটা দারুণ সম্পর্ক। এই জন্য গান মানুষকে উজ্জীবিত করে, গান মানুষকে বিরহ ভোলায়, গান মানুষকে আনন্দ দেয়। তো সেই জন্যই আমি বললাম যে গান একটা প্রাণ। ঠিক আছে, আমি এইভাবে বিচার করি। আর আপনি শুরুতে জিজ্ঞেস করলেন কেমন আছি, খুব ভালো আছি বলার কারণও এটাই, কিন্তু যে গান নিয়ে আলোচনা হচ্ছে। তো গান নিয়ে যেখানে আলোচনা হবে সেখানে অবশ্যই আমাদের মধ্যে বেশি ভালো লাগাটা কাজ করবে, কারণ আমি তো গান লিখি, সেই জন্য আমার গান ধরেই কথা হচ্ছে। বা আমরা যারা গান করি, গানের সঙ্গে সম্পৃক্ত যারা আছি, তারা আসলে মানুষকে আসলে ওই আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, কারণ গান মানুষের দুঃখ ভোলায়, আনন্দ দেয়, মানুষকে উজ্জীবিত করে, মানুষকে একত্রিত করে। বাহ, দারুণ বললেন আপনি। অনেক ধন্যবাদ সিথি সাহা। আপনার কাছে একটু আসি। গান নিয়ে তো কাজ হচ্ছেই, অনেক গান হচ্ছে, স্বীকৃতি আসছে এবং কিছুদিন আগে আমরা দেখলাম আপনার একটি একক সন্ধ্যা হলো, উইন্টার মেলোডি উইথ সিথি। গতকালকেও আপনি সেটি করলেন। একটু শুনি আসলে কেমন লাগছে এই জীবন গানের সঙ্গে। ডেফিনেটলি ভীষণ আনন্দময়। যেখানে সুর থাকে, সুরই তো আসলে আমাদের জীবন। এবং যেহেতু সেই সুরের মধ্যেই আমরা থাকি, আমি থাকি, সো জীবনটা সুরের সাথে ভীষণ ভালো। সুর, তাল, ছন্দ এবং আমাদের জীবনটাও যেমন সুর, তাল, ছন্দ মিলিয়ে থাকে, তেমনি গানেও আসলে সুর, তাল, ছন্দ। সো সেই দুটা ব্যাপার যখন একসাথে ব্লেন্ড হয়, আসলেই তখন জীবনটা আরও বেশি সুন্দর হয়ে যায়। এবং প্রত্যেকটা মোমেন্ট আমি ভীষণ উপভোগ করছি। আমার যে একক সঙ্গীত সন্ধ্যা হয়ে গেল, উইন্টার মেলোডি বাই সিথি, সেটা চমৎকার একটা নাইট ছিল। আমার সকল দর্শক শ্রোতা যারা এসেছিলেন সবাই খুব উপভোগ করেছে এবং আমিও খুব মানে মজা পেয়েছি এমন একটা পরিবেশে সবাইকে গান শোনাতে পেরে। সো ডেফিনেটলি খুব ভালো লাগছে। সুরেলা জীবন কাটছে দুজনেরই। কবির বকুল, আপনি গান তো লিখেনি, আপনাকে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, উপস্থাপনাতেও আপনাকে দেখেছি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় চোখে পড়লো, গত বছর আপনাকে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে আমরা দেখেছি এবং সেখানে আপনি জাফর ইকবালের মতো আপনার সাজসজ্জা ছিল। মতো অবশ্য তো বলা তো যাবে না, কারণ এটা ধৃষ্টতা। কারণ উনি তো একজন কিংবদন্তি, আমাদের অভিনেতা ছিলেন, চিত্রনায়ক ছিলেন এবং সবচেয়ে সুদর্শন
চিত্রনায়ক বললে বোঝায় সেটা জাফর ইকবাল। তো এটা আসলে একটা এটা ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আসলে এটা করা। তো সেই জন্য আমাকে যখন প্রস্তাবটা দেওয়া হলো আমি আসলে বিস্মিত হয়েছি। আমাকে বলল যে এরকম একটা আমরা করব, তো আপনাকে সেখানে প্রয়োজন। তো আমি তো বিজ্ঞাপন চিত্র, তা আমি বললাম যে আমার সেখানে কি কাজ। তো বলল যে আপনি মডেল হবেন। তা আমি তো আরও বেশি অবাক হলাম, তা আমি তো কোনোভাবেই যাই না। যাই হোক, ওরা অনেক কিছু বলল এবং যেটা বলল যে কম্প্যারিজন, যে জাফর ইকবাল ওনার সঙ্গে কোথায় নাকি আমার মিল আছে বা এরকম কিছু, আমি তো কোথাও খুঁজে পাই না। আয়নাতে অনেকবার দেখেছি, দেখে মেলাতে পারলাম না। যাই হোক, আমাকে ওরা করলো যে আমাকেই ওরা চিন্তা করেছে। তো আমার ভালো লাগলো এই জন্য যে জাফর ইকবাল আমার খুব পছন্দের একজন নায়ক ছিলেন। আর যে গানটির চিত্রায়ন হবে, যে গানটি ধরে এক হৃদয় ইনার কাছে হৃদয়ের দাম কি আছে, এই গানটাও আমার খুব প্রিয় একটি গান। এটা গেয়েছিলেন রফিকুল আলম। তো অসম্ভব সুন্দর একটি গান। তো ওই গানটা ধরেই তো এই বিজ্ঞাপন চিত্র আমার গানটাও ভালো লাগার, আর ওয়ার্ল্ড হার্ট ডে সব কিছু মিলিয়ে আমি রাজি হয়ে গেলাম এবং করলাম। এবং আমার কাছে তারপর নিজেকে দেখতে কেমন লাগলো? এটা তো বলবো, আমার কাছে তো আমার কোনো কিছুই ভালো লাগেনি। আমি খুব মনে হলো মিসফিট আর কি। যাই হোক, তবে মানুষ অনেকে সবাই মানে কম বেশি ভালো বলেছে ভালো হয়েছে, তো সেটা তো আমাকে ভালো বলবেই, ঠিক আছে। খারাপ হলেও কেউ তো আর বলতে পারে না আপনার এটা খুব বাজে হয়েছে। তো এটা আর কি। না, তবে আমাদের কাছেও কিন্তু ভালো লেগেছে এবং মডেল হিসেবেও আপনার কাজ করার অভিজ্ঞতাটাও নিশ্চয়ই ভালো, আমরা আশা একদম করছি। নতুন। আর সিথি সাহা, আপনার কাছে একটু ফিরে আসছি। গান তো গাওয়া হয় এবং জীবনে আসলে নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই তো আমরা যাই, অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই, সেটা সঙ্গীত জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, এবং সেখান থেকে অনেক ধরনের উদ্যোগও আমাদের আসে, অনেক কিছু করতেও ইচ্ছে করে। সেই ইচ্ছেটা থেকে আপনি নতুন একটি কাজ শুরু করছেন, একটি পডকাস্ট করছেন, দ্য হিলিং রুম, এবং সেখানে আপনি একটি বিশেষ বিষয়কে ফুটিয়ে তুলবেন। সেই পডকাস্টটা সম্পর্কে শুনুন। আসলে আমার বিগত কয়েক বছরের বিভিন্ন চড়াই উতরায়, আমার অসুস্থতা সব কিছু মিলিয়ে আমি এখন তো আসলে বাই দ্য ব্লেসিংস অফ অলমাইটি খুব সুন্দর একটি জীবন কাটাচ্ছি। সো সেই জায়গা থেকে আসলে আমার ওয়ান ফাইন মর্নিং আমার মনে হয়েছিল যে আমাদের বাংলাদেশে তো আসলে নানান রকম ট্যাবুর মধ্যে আমরা থাকি। আমরা স্পেশালি ওমেনরা, শুধু ওমেনরা না, ছেলেরাও সবাই দেখা যায় যে তাদের উইকনেস নিয়ে কথা বলতে আমরা ভয় পাই। এবং আমরা বাংলাদেশে সব কিছু নিয়ে কথা বলি, কিন্তু আমরা একটা মানুষের যে মেন্টাল হেলথটা, সেটা নিয়ে যে কথা বলা দরকার, সেটা নিয়ে আসলে আমাদের কারোরই কিন্তু খুব একটা খেয়াল থাকে না। সো আমার এই প্রোগ্রামটা করার যে মোটোটা, সেটা হচ্ছে যে আমরা যারা এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, বা এরকম বিভিন্ন রকম অসুস্থতা বা জীবনের অন্য কোনো স্ট্রাগল থেকে ঘুরে দাঁড়িয়ে আবার সুন্দর করে জীবনযাপন করছি, তাদের কাছ থেকে তাদের সেই গল্পটা শুনবো। তাদের জন্য যারা আসলে ঘরে বসে বা একা একা এই লড়াইটা লড়ছেন, কিন্তু কোনো কথা বলতে পারছেন না। আমরা ডক্টরের কাছে যাই ট্রিটমেন্ট করতে, কিন্তু আমাদের মেন্টালি একটা মানুষ সুস্থ থাকলে সে যে শারীরিকভাবেও অনেক শক্তিশালী হয়, সেটা আসলে আমাদের খেয়াল থাকে না। সো সেই জায়গাটা থেকে আমরা আসলে তাদেরকে খুব ইন্সপায়ার করার চেষ্টা করছি, যাতে করে তারা যেখানে থাকেন সেখানে অ্যাটলিস্ট আমাদের সামনে না আসতে পারলেও আমাদের এই বেঁচে থাকার যুদ্ধে যারা জয়ী হয়েছে তাদের গল্পগুলো শুনে তারা দে গেট ইন্সপায়ার্ড। একদমই তাই, এবং আমি সাধুবাদ জানাই, এই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন আপনি, এবং আপনার এই পডকাস্ট থেকে যারা শুনবেন দর্শক হিসেবে, এবং যারা আসলে নিজের জীবনে এরকম যুদ্ধ করছেন, তারা আরও অনেক বেশি সাহস পাবে এবং সুন্দরভাবে তাদের জীবনটা এগিয়ে নিয়ে যাবে, সেটি আমরা প্রত্যাশা করছি। কবির বকুল, আপনার কাছে আসছি। এত গান লিখছেন, এখন কোন গানগুলি নিয়ে বা কী নিয়ে ব্যস্ত আছেন? আমি তো আসলে একটু ফরমাইশি কাজ করি বেশি, তো সেই জন্য ব্যস্ততা শব্দটা এই সময়ে যায় না, কারণ আমার একটা ব্যস্ত সময় গিয়েছে, সেটা একটু পেছনে আর কি। তো এখন সাম্প্রতিক সময়ে ওই যে আমি বললাম ফরমাইশি কাজ করি, তো সেই জন্য গানের ব্যস্ততাটা কম, কিন্তু তারপরও আছে বলতে এইরকম যে আমি রিসেন্টলি হয়তো একটু চলচ্চিত্রের দুটো ছবির কাজ করছি আর কি। এর বাইরে আমার নন ফিল্ম কিছু, ভ্যালেন্টাইনে আমার দুটো গান আসবে, তো এগুলো নিয়ে একটা ব্যস্ততা আর কি।
এবং গান আসবে শুনলেই না ভীষণ ভালো লাগে। এবং আমরা ফেব্রুয়ারি মাসে আছি, ভালোবাসার মাস, ভাষার মাস, এবং এই দিবসগুলির সঙ্গে আসলে গানের তো একেবারে গভীর সম্পৃক্ততা। এবং গান নিয়ে তো কথা বলছি, আমরা কি এই পর্যায়ে একটু সিথি সাহের কাছে গান শুনবো কিনা? হ্যাঁ, শিওর। যেহেতু ভাইয়াও আছে এখন, এই গানটা আসলে যে গানটা গাইতে চাচ্ছি সেই গানটা গাইতে আমি হলে একটু তার আগে বলি যে সিথির চলচ্চিত্রের প্লেব্যাক কিন্তু আমার গান দিয়েই হয়েছে আর কি, অভিষেক হয়েছে। সেটা অনেক ব্যাক টু 16 ইয়ার্স, রাইট? হ্যাঁ, হাবিব ওয়াহিদের সুরে প্রজাপতি ছবির একটা গান ছিল, ওই গানটা ওর প্রথম প্লেব্যাক আর কি। এরপরে তো আমার আরো অনেক কিছু ভালো গান করেছে। তো এখন আমার মনে হয় ওই গানটাই, যে গানটা আচ্ছা তুমিই বলো। যে গানটার কথা আসলে বলতে যাচ্ছি সেটা আমার মনে আছে, এটা গানটা গাইতে গেলে গানটার পেছনে একটু স্টোরি বলতে হবে। সেটা হচ্ছে আমি তখন বেশ দেশের বাইরে থাকছি, নিউজিল্যান্ডে। দেশে আসবো আমি, তো দেশে আসার আগে আমি তো ভাইয়াকে খুব নক করতাম যে আসতেছি, কাজ করতে হবে, হ্যান্ড করতে হবে। ভাইকে ফোন করে বললাম যে আমি আপনাকে একটা টিউন পাঠাচ্ছি, আমার একটা সুন্দর গান লাগবে। তো আমি একদিন রেয়াজ করতে বসে হারমোনিয়াম নিয়ে গুনগুন করতে করতে একটা টিউন আমার মাথার মধ্যে আসলো। আমি ভাইকে পাঠিয়েছিলাম টিউনটা। পাঠানোর পরে দেখলাম যে ভাইয়া ওইটার উপরে লিখে ফেললো গানটা। কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বোধহয় ইয়েতে আছে, মানে ও আমার কাছে বলেছিল যে ভাই আমি আর দেশে আসবো, আমি গান করতে চাই, আপনি আমাকে একটা সুন্দর রোমান্টিক গান পাঠান। আচ্ছা, হয়তো এরকমই, আমি জানি না। তারপরে ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি একটা মুখ লিখে ওকে আমি পাঠাই, হ্যাঁ, টেক্সট করে দিই। তারপরে ও দেখলাম আমাকে ওইটাই ওখান থেকে সুর করে সে আমাকে পাঠিয়েছে। আমি তো ভেবেছি যে ও গানটা হয়তো অন্য কাউকে দিয়ে করাবে কিছু, শুধু মুখটা সে আমাকে সুর করে পাঠিয়েছে। তা আমি সুর শুনে দেখলাম যে খুব ভালো হয়েছে, মানে গানের সঙ্গে এত সুন্দর গেছে। তো আমি ওকে তখন টেক্সট করলাম যে এটাই ওকে, এই গানটা তুমি আগাতে পারো। হ্যাঁ, তারপরে তো ও দেশে ফিরলো, পরে আমরা গানটা করলাম। হ্যাঁ, এই গানটা ভাইয়া লিখেছে, আমি সুর করেছি, এবং আমি আর চন্দন সিনহা গানটি গেয়েছি। এই গানটা প্রথমে আমরা দৃশ্যায়ন করেছিলাম, যেটাতে মডেল হয়েছিল তানজিন তিশা এবং সিয়াম। পরে আবার এই গানটা একটি সিনেমাতে গেছে, নায়ক সিনেমাতে গিয়েছিল, চলচ্চিত্র ইস্পানি আরিফ জাহানের একটা সিনেমা। গানটা এত সুন্দর হয়েছিল যে আমার মনে হয়েছিল এটা চলচ্চিত্রের গান একদম। পরে ওই ছবির একটা রোমান্টিক ছিল, প্রেক্ষাপট ছিল। তো আমি দেখলাম যে আমার তো আসলে আগে গল্প শুনি, তারপরে তো গান আমি লিখি। তো আমি মনে করলাম যে এই গানটা খুব যায়। তো ডিরেক্টরকে আমি দিলাম, পছন্দ করলো এবং গানটা ব্যবহার করলো। এবং এই গানটার জন্য কিন্তু সিথিশা এবং চন্দ্রসিনহা দুজনই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছে দুজনই। কংগ্রাচুলেশন, ডিলেটেড। গানটা একটু করে গাই। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। তোমার আকাশে রাতে আমি চাঁদ, দিনে সূর্য হয়ে উঠি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। বাহ, ভীষণ মিষ্টি একটি গান। এবং আপনি যেরকম লিখেছেন সুন্দর, উনি কিন্তু সেটা সুর করা এবং সেটি আসলে খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর একটি গান। সিথি সাহা এখন আসলে কোন গানগুলি নিয়ে ব্যস্ত আছেন? এখন অনেক কিছু নিয়ে আসলে ব্যস্ত। আমরা শিল্পীরা তো আসলে যে জায়গার থেকে অলওয়েজ চাই যে আমাদের শ্রোতাদেরকে সবসময় ভালো কিছু গান উপহার দিতে, সেই জায়গা থেকে গত সপ্তাহেও আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি গান রিলিজ হয়েছে, যেটা গেয়েছি হচ্ছে আমি আর আমাদের উপমহাদেশের বিখ্যাত শিল্পী শাফকাত আমানত আলী। সো এটা রিলিজ হলো, ওটা খুব ভালো রেসপন্স পাচ্ছি। তো ওইটা নিয়ে আপাতত ওটা রেশ এখনো কাটেনি, ওটা স্টিল অন গোয়িং। এর বাইরে যে ফিল্মে গান করলে, এর বাইরে হ্যাঁ একটা গান করেছি, যেটা ফিল্মে ও আরো গান করেছে, হৃদিতা ছবিতেও একটা গান করেছিল। ওই গানটাও খুবই সুন্দর মিষ্টি একটা গান। আর
আরেকটা গান আমরা সম্প্রতি করেছি একটি চলচ্চিত্রের জন্য, তাহসানের সঙ্গে ও গেয়েছে গানটা। আচ্ছা এই গানটা খুব সুন্দর, আমার মনে হয় যে ও ওইটাও একটু শুনিয়ে দিতে পারে যদি ওর মনে থাকে আর কি, যেহেতু খুব সম্প্রতি কাজ। হ্যাঁ হ্যাঁ আমরা শুনতেই পারি। লা রাত জেগেছে, চাঁদ জেগেছে, মন চায় জোছনায়, দারা রা 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 রা, লা লা লা। বাকিটা পুরোটা এখন শোনানো যাবে না, এটা আনরিলিজড হয়েছে তো। হ্যাঁ, আমরা গানটা পুরো গান শোনার জন্য অপেক্ষায় থাকবো। কবির বকুল, আপনার কাছে একটু ফিরে আসছে। আমরা যখন গান শুনি, বিশেষ করে আমি যদি এই প্রজন্মের কথাও চিন্তা করি, সেক্ষেত্রে দেখি যিনি গানটি গাইছেন কিংবা যিনি লিপসিং করছেন কিংবা যিনি সুর করছেন, আমরা তাকে চিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গীতিকবিকে সে সম্পর্কে আমাদের জানাটা একটু কম থাকে। আসলে এটা কেন, বা এটা আসলে কেমন হওয়া উচিত আপনার মনে হয়? এটা তো একটা প্রচলন, মানে যখন আমরা ছোটবেলায় আমি গান শুনতাম, যেমন মান্নাদের গান শুনছি, যে শব্দ বললাম মান্নাদের গান শুনছি, ঠিক আছে, মান্নাদের ধরে না যে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। হ্যাঁ, এখন এই গানটা গৌরীপ্রসন্ন মজুমদার সুর লিখেছেন বা নচিকেতা চক্রবর্তী উনি সুর করেছেন, মান্নাদে গেয়েছেন। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো যারা আমরা পেছনে কাজ করি তারা হয়তো জানে, কিন্তু যে শ্রোতা সে তো শুধু মান্নাদের গানটাই শুনছে। সেজন্য বলে যে হয়তো কোথাও কাউকে অনুরোধ করলে, ভাই মান্নাদের ওই গানটা করেন তো, হ্যাঁ, তখন এটা মান্নাদের গান হয়ে যায়। এটা কে সুর করেছেন, কে লিখেছেন, এই ব্যাপারটা আসলে ওইভাবে মানে জানতে চাইলে তো জানা যায়। এটা একটা, ওই যে আমি বললাম, একটা প্রচলন হয়ে গেছে, মানুষ ওইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে আমি মনে করি যে হ্যাঁ, এই জায়গাটায় দায়বদ্ধতাটা আসলে শিল্পীর। শিল্পী যখন কোথাও গান করছেন তখন তাকেই বলতে হবে যে এই গানটির লিখেছেন, এই সুর করেছেন এইজন, এরকম করে উনি মেনশন করে দিলে তখন মানুষ, যে শ্রোতা যারা শুনছেন, তারা তখন তাদের কানের মধ্যে যাবে যে এই গানটি গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন, নচিকেতা চক্রবর্তী সুর করেছেন, এরকম কিছু ব্যাপারটা। মানে সেই জায়গাটা আসলে শিল্পীর দায়বদ্ধতা। আসলে শিল্পী বসে আছেন, যেমন সিথি কোথাও গান করছে, সে যদি গিয়ে না বলে যে আঙ্গুল ছুঁয়েছে আঙ্গুল তোমার, এই গানটি কবির বকুলের লেখা, তাহলে মানুষ কিভাবে জানবে? হ্যাঁ, ঠিক আছে। আর মিডিয়ারও একটা ভূমিকা আছে। মিডিয়া যখন গান প্রচার করে তখন সে টেলপে গীতিকার সুরকারের অ্যাড্রেস করে দিলেই তো ওখান থেকেও মানুষ ইনফরমেশন পেতে পারে। এখন অবশ্য অনেক সহজ হয়ে গেছে, মিডিয়ার কল্যাণেই বলি। এখন অনেকেই সচেতন, শিল্পীরাও যেমন টেলিভিশন চ্যানেলগুলো তাদের গানগুলো প্রচার করার সময় আমি দেখি যে অ্যাস্ট্রনে গীতিকার সুরকারের নাম থাকে। একদমই তাই। এবং আমরা আশা করছি আসলে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন প্রত্যেককেই মানুষ চিনুক, এবং প্রত্যেকের যেই মেনশন করার ব্যাপারটা এটি থাকুক, শিল্পীদের মধ্যেও থাকুক, সকলের মধ্যেই থাকুক। সিথি সাহা, আপনার কাছে আসছে আবারও। গানের সাথে তো অনেক ধরনের কাজই হচ্ছে। কবির বকুল লিখছেন, আপনি গাইছেন, এরকম কখনো কি মিউজিক ভিডিও করছেন আপনি? আমরা দেখছি আপনার ইউটিউব চ্যানেলে। নিজে নিজে কি গান লেখা হয়েছে? এইটাতে আমি ভীষণ অপারক, এত ব্রিলিয়ান্ট আমি না, এই জন্য চেষ্টাও করি নাই কখনো। দু একবার চেষ্টা করেছিলাম, নিজেই ওটা পড়তে ইচ্ছে করে নাই, এই জন্য আর কখনো চেষ্টাও করি নাই। আচ্ছা, আর কি করার ইচ্ছে আছে? আর কিছু না, আসলে আমার কাছে মনে হয় যে গানটাই আমি আসলে খুব ভালো করে করতে পারি, এবং সেটাই আসলে আমার জন্য একদম উপযোগী, এবং সেটাতেই আমি প্রচণ্ড স্বাচ্ছন্দ্য বোধ করি। এর বাইরে যেমন কাজ তো কিছু করেছি, অ্যাক্টিং করেছি, মডেলিং করেছি। অ্যাক্টিং এর কথা যখন আসলো, এবং তাহসান ভাই তার কথাও আসলো কিছুক্ষণ আগে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনার অনেক আগের একটি কাজ, সেখানে একটা কনভারসেশন হচ্ছিল, তাহসান ভাইকে বকাবকি করছেন, তুমি একটা টিকটিকি। এই যে আগের কাজগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখছেন, তখন কিরকম লাগছে? আসলে এটা ওই নাটকটাতে আমি একটা গেস্ট ক্যারেক্টার করেছিলাম। আচ্ছা। এবং আমার তখন মনে হচ্ছে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম, যেহেতু আমি তখন প্রচুর ভয়েস ওভার বা জিঙ্গল কাজ করতাম, তখন ওই একটা সার্কেল ছিল
স্মৃতিচলন অ্যাক্টিং করতে হবে, এরকম ছিল আর কি ব্যাপারটা তখন। এবং তখন এত কিছু ভেবে আসলে কাজ করতাম না, তখন আই ওয়াজ ফুললি কনসেন্ট্রেটিং অন সিঙ্গিং, আমার পড়াশোনা সেটা নিয়ে। তো এগুলো যে এত বছর পরে এসে ভাইরাল হবে, তখন ওইটা জাস্ট করার জন্য করেছিলাম, থাকে না বন্ধুরা আশেপাশে সার্কেল রিকোয়েস্ট করলে করতে হয়, তখন এটাই ছিল। এবং অ্যাক্টিং করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য না। যারা অ্যাক্টিং করে তাদের আসলে অনেক শ্রম দিতে হয়, অনেক ধৈর্যের ব্যাপার আছে, সো সেটা আসলে আমার মধ্যে খুব যে কম। কোনো শিল্পের ক্ষেত্রেই আসলে তাই, মানে ধৈর্য শ্রম না থাকলে আসলে না সেটা ঠিক আছে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি যখন যেমন ছোট একটা ক্যারেক্টার করব, আমি সেটার জন্য মেকআপ নিয়ে সারাদিন থাকতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, ওই ধৈর্যটা আমার মধ্যে কম। সো এই জন্য দেখা গেছে গত কয়েক বছর ধরে প্রচুর অ্যাক্টিং করার প্রপোজাল এসেছে আমার কাছে, কিন্তু করা হয় নাই। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আরও অনেক প্রপোজাল মানে আমি পেয়েছি। এই ভিডিওটা গত বছরও একবার ভাইরাল হয়েছিল, সো তারপর থেকে অনেক প্রপোজাল পেয়েছি, কিন্তু ওই ইন্টারেস্টটা আসলে খুব ওইভাবে গ্রো করে না। বাট ডেফিনেটলি যখন নিজের একটা কাজ দেখি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, ইভেন সকালে উঠে দেখি আমার ইনবক্সে আমি রাতে কোথায় টেক্সট করেছিলাম খুঁজে পাই না, সবাই আমাকে লিখছে এটা কি তুমি, এটা কি আপনি। সো হ্যাঁ, এটা ডেফিনেটলি যখন কাজের একটা এরকম মজার স্বীকৃতি পাওয়া যায়, বা স্বীকৃতি বলবো না, এটা কি বলবো, সবার ভালোবাসা যখন পাওয়া যায়, ডেফিনেটলি সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, এবং আপনি এরকম ভালোবাসা পেতে থাকুন, আমরা সেটা প্রত্যাশা করব। কবির বকুল, আপনার কাছে একটু আসি, আমরা শিল্পীর দায়বদ্ধতা নিয়ে কথা বলছিলাম একটু আগে আপনার সঙ্গে। শিল্প, শিল্পী, গান এবং ওভারঅল যে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গাটা, শুধুমাত্র তো যিনি গান করছেন তার কাজটা শুধু গান গাওয়াই নয়, আরও অনেক ধরনের বিষয় আছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় একজন শিল্পীর আসলে কি কি দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, দেশের প্রতি? না, এটা অবশ্য এটা খুব মানে একটা এমন কঠিন প্রশ্ন যে এটা আসলে উত্তর দেওয়ার মতো আসলে আমি ওই বিবেচক নই। মানে আমি মনে করি যে এটা আসলে আরও যারা বোদ্ধা তারা ভালো বলতে পারবেন দায়বদ্ধতার জায়গা থেকে। আমার জায়গা থেকে আমি আসলে ওইভাবে আমি ঠিক বিষয়টা বলতে পারবো না। তবে আমি মনে করি যে একজন শিল্পীর দায়বদ্ধতা বললে তিনি যেমন যখন তিনি পরিচিতি পেয়ে যান, তখন তার অবশ্যই ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি এখন জনগণের বা আমি এখন শ্রোতাদের শিল্পী হয়ে গিয়েছি। সেই জায়গা থেকে শ্রোতার রুচি, এবং শুধু শ্রোতার রুচি না, তার নিজের রুচিবোধটাও তখন প্রকাশ করার বিষয় আছে। সেখানে মানসম্পন্ন কাজটাই করা উচিত, মানহীন কাজ করা উচিত না। শুধু ভিউজ বাড়ানোর জন্য বা পাওয়ার জন্য গান করব, সেটা যেন না হয়। মনে হয় যে আমি কিছু ভালো গান শ্রোতাদেরকে দেব, এই বিষয়টা যেন বেশি থাকে। অবশ্যই কমার্শিয়াল ব্যাপারটা তো থাকবেই, কিন্তু পাশাপাশি ওই বিষয়টা রাখতে হবে যে আমার কিছু ভালো গান করে যেতে হবে, যে গানগুলো আমাকে বাঁচিয়ে রাখবে। আমার এটাই মনে হয় আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আমাদেরকে সময় দিলেন এবং আপনাদের কাছ থেকে আসলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতে পারলাম এবং কথা বললাম। এবং গান যখন থাকে সাথে, তখন সময়টা আসলে অনেক আনন্দময় হয়ে ওঠে। আশা করছি আবারও আপনাদের দুজনের সঙ্গে আড্ডা হবে, গান নিয়ে কথা হবে, গান শোনা হবে। আপনারা সে পর্যন্ত অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের পছন্দের দুজন মানুষের সাথে, এবং আপনারা সকলেই আসলে শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ সঙ্গীত এবং সুস্থ মননে আমরা যাতে করে আমাদের সমাজে বিরাজ করতে পারি, সেই প্রত্যাশায় রাখতে চাই। আপনাদের জন্য শুভকামনা জানাতে চাই। আপনারা সকলেই ভালো থাকুন। আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।